নমস্কার, সন্ধ্যে 7টায় আমার বাংলা নিয়ে আমি অয়ন। এনআরসি আওতায় 4 ভাই বোন, তাদের কি হবে এই ভাবনা, এই আশঙ্কা থেকেই নাকি প্রদীপ কর আত্মঘাতী হয়েছেন। সুইসাইড নোটে এরকমই মিলেছে তথ্য। রাজ্যে এসআইআর ঘোষণার পর থেকেই নাকি এনআরসি নিয়ে আতঙ্ক বেড়েছিল উত্তর 24 পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ করের। এসআইআর কি, নাম বাদ গেলে কি হবে, এই নিয়ে প্রতিবেশীদের কাছে খোঁজ খবরও নিচ্ছিলেন তিনি। তারপরই আত্মঘাতী হন প্রদীপ কর। বুধবার এমনটাই জানান প্রদীপ করের প্রতিবেশীরা। ওনার যে ভাইয়ের বউ আছে এসআইআর নিয়ে প্রেস কনফারেন্স, তারপরে 8টার সময় এসেছিল, বললো দাদা এসআইআর একটা কি আছে। আমি কেন, কি হয়েছে? বলছে আমার দাদা দেখো বারবার যাচ্ছে আসছে, বিড়ি খাচ্ছে 10 মিনিট পর পর, এইরকম তো চলছে। কিন্তু সেটা নিয়ে ওনার ভিতরে যে কি ছিল সেরকম কোনো কিছু দেখা যায়নি। হয়তো দেখছেন হয়তো বাংলাদেশে পাঠিয়ে দেবে এরকম। ওখানে বড় বড় করে লেখা নিচের দিকে এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী। আমি শুনেছি পলাশিতে ওনাদের বাড়ি ছিল, কিন্তু এইখানে প্রায় 45-46 বছর ধরে ভাড়া থাকতেন। ফ্ল্যাটে জাস্ট 6-7 মাস হলো উনি কিনে এসেছেন। এটাই ওনাকে মানসিকভাবে দিল। আমার নিজের জায়গা থেকে আমি এইভাবে উৎখাত হব। কেউ বলছে 2002 সালে লিস্টে নাম ছিল, তাতেও শান্তি হয় না। মানুষের ভেতরে যখন আঘাত লাগে তখন এইভাবে থামানো যায় না। শুধু নিজের জন্য নয়, 4 ভাই বোনকে নিয়েও চিন্তায় ছিলেন প্রদীপ কর। তাঁর দেহের পাশে যে ডায়েরি মিলেছে সেখানে প্রতি লাইনে এনআরসির উল্লেখ। প্রদীপ করের আত্মীয় জানিয়েছেন তাঁর 4টি আঙুল কাটা ছিল, তাই লিখতে অসুবিধা হতো। ফলে তাঁর লেখা খুব একটা পরিষ্কার নয়। ডান হাতের কোনো আঙুলই ছিল না, মানে অর্ধেক আঙুল ছিল না। খাওয়া দাওয়া কি ডান হাতে না বাঁ হাতে করতে হবে নাকি? লিখতে তো 4টে আঙুল থাকা মানে না থাকা মানে লিখতে পারে। হাফ এন্ড হাফ ছিল, 4টে আঙুল একদম ছিল না। তা এই নোট থেকে কিছু লেখা আমরা উদ্ধার করতে পেরেছি। ডায়েরিতে লেখা রয়েছে 4 বোন ভাই এনআরসির আওতায়, এদের কি হবে, আমরা এখন কি করব। এই ডায়েরিকেই প্রাথমিকভাবে প্রদীপ করের সুইসাইড নোট হিসেবে দেখছে পুলিশ। এখানে আরো লেখা রয়েছে তার বাড়ি নদিয়া জেলায়। তার কাছে দলিল ছিল, ভোটার লিস্টে বাবার নাম আছে, মায়ের নাম আছে। 1980-তে মারা গিয়েছেন। এনআরসির আতঙ্ক তাড়া করছিল প্রদীপ করকে। এসআইআর ঘোষণার পর যে আতঙ্ক বেড়ে যায় বলেই দাবি প্রতিবেশীদের। এদিন পানিহাটিতে প্রদীপ করের বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, কথা বলেন পরিবারের সঙ্গে। আগরপাড়া থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। গতকালই এই আত্মঘাতী ঘটনার পরে, প্রদীপ করের মৃত্যুর পরে তোপ দেখেছিলেন এক্স স্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে গেলেন সোজা আত্মঘাতী প্রদীপ করের বাড়িতে। তার পরিবারের সঙ্গে দেখা করলেন, কথা বললেন, তাদের অভাব অভিযোগ শুনলেন, কি হয়েছিল প্রদীপ করের, কিভাবে আশঙ্কায় ছিলেন বেশ কয়েকদিন ধরে এসআইআর ঘোষণার পরেই, বা কতটা আতঙ্ক তৈরি হয়েছিল তার মধ্যে, সেই সমস্ত কিছু শোনেন। এবং তারপরে দেখা করে এসে বেরিয়ে কড়া আক্রমণ অভিষেকের কমিশনারকে এবং নিশানা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। এনআরসি এসআইআর এর ভয়ে তিনি নিজের প্রাণ নিজে নিয়েছে। এনআরসি এবং এসআইআর যে আতঙ্ক, একদিকে ইলেকশন কমিশন আর একদিকে কেন্দ্রের সরকার, মানুষকে ভয় দেখানো, মানুষকে ভীত সন্ত্রস্ত করে রাখা, মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিস্থিতি পরিবেশ তৈরি করা, তারা ঠিক করবে ভারতবর্ষের নাগরিককে। আমি আপনাদের করজোড় করে অনুরোধ করছি, হাত জোর করে সবাইকে, যে আপনারা ভয় পাবেন না, আমরা বেঁচে আছি। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকতে, আমরা থাকতে এত সোজা না যে বছরের পর বছর, 40 বছর, 50 বছর, 30 বছর ধরে যারা বাংলায় রয়েছে, যাদের বাবা, দাদু, ঠাকুরদা একের পর এক প্রজন্ম বাংলায় রয়েছে, তাদেরকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, এত সোজা নয়। আমরা বুকের রক্ত দিয়ে রক্ষা করব। নিশ্চিন্তে থাকুন। কোন এসআইআর এনআরসি করে বাংলার একটা মানুষকে যদি এরা ভোটার তালিকা থেকে বাদ দেয়, আমরা 1 লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করব। কত ধানে কত চাল এদের বোঝাবো, এত সোজা নয়। আর এখান থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কাল প্রতিবাদ মিছিলের ডাক দিলেন। প্রতিবাদ মিছিল করার নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এবং এক হাত নিলেন বিজেপিকেও। পাল্টা 4 নভেম্বর মিছিল শুভেন্দুর, তৃণমূলকে মিছিল আটকানোর চ্যালেঞ্জ। যারা নিজেদেরকে হিন্দু ধর্ম এবং সনাতনী হিন্দুদের রক্ষাকর্তা, বিধাতা, ধারক, বাহক বলে দাবি করে, একটা লোক এসে পরিবারটার খোঁজ নিয়েছে? এরা ঠিক করবে কে বাংলাদেশ থেকে এসছে, কে পাকিস্তান থেকে এসছে। আমি আপনাদের সকলকে আশ্বস্ত করে দিয়ে যাচ্ছি, এর বদলা তৃণমূল কংগ্রেস নিয়ে ছাড়বে। সারা বাংলার একটাই এখন স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। এবং যাদের জন্য তিনি আত্মঘাতী হয়েছেন,
তাদেরকে জেলে আগামী দিন তৃণমূল কংগ্রেস পাঠাবে। তার জন্য যত লড়াই লড়তে হোক আমরা লড়বো। তৃণমূল কংগ্রেস মিছিল করবে এই পানিহাটি, জাস্টিস ফর প্রদীপ কর, এই স্লোগানকে সামনে রেখে কালকে মিছিল হবে। আগামী 4 তারিখে পানিহাটিতে আমি হাঁটবো, একটা কয়লা চোর আজকে ওখানে অনেক বড় বড় কথা বলে গেছে। উনি মুখ্যমন্ত্রীর ভাইপো, ওনাকে চ্যালেঞ্জ করে গেলাম, আমি হাঁটবো, আপনার ক্ষমতা থাকলে আপনার বাহিনীকে বলবেন আটকে রুখে দেখাবে। বন্দ্যোপাধ্যায় আরো কড়া বিজেপির ওপর, বিজেপি নেতাদের থেকে নথি চাওয়ার নিদান, নথি দেখাতে না পারলে বেঁধে রাখার নিদান। তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে আতঙ্কের আবহ তৈরির চেষ্টার অভিযোগ, পাল্টা এসআইআর নিয়ে তৃণমূলের প্রতিবাদে সরব শ্রমিক। জ্ঞানেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে, ডকুমেন্ট দেখাতে পারবে? অমিত শাহর বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে? প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটে যারা মন্ত্রী রয়েছে তার বাবার ঠাকুরদার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে? স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন, ঘিরে ধরবেন এদেরকে, বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবেন। বেঁধে রাখবেন গাছে, পোস্টে বেঁধে রাখবেন, হাত তুলবেন না, বলবেন সার্টিফিকেট নিয়ে তারপর তো দড়ি খুলবো। মোদী সরকার যে আমাদের থেকে সার্টিফিকেট চেয়েছে, আগে তোরা সেই সার্টিফিকেট মানুষকে দেখা, তারপর কাগজ চাইবি মানুষের কাছে। সিএ তো হবে, এসআইআর হবে, আটকাতে পারবেন মুখ্যমন্ত্রী, আটকাতে পারবে তৃণমূল কংগ্রেস? কি করবেন? গাছে বেঁধে রাখবেন, বিএলওদের মারবেন? এটা সরকার চলেছে একটা, এটি কি অঘোষিত জরুরি অবস্থা? পশ্চিমবঙ্গ কি একটা বিচ্ছিন্ন রাষ্ট্র, না দুটো মিলিয়ে একসঙ্গে বাংলাদেশ করে দেবেন? এটা গ্র্যান্ড ডিজাইন। আতঙ্ক তৈরি করো, আতঙ্ক তৈরি করে পশ্চিমবঙ্গের জনবিন্যাস গোটা বদলে দাও। আরাগড়পাড়া থেকেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আক্রমণ করলেন, তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ভদ্রলোককে পাঠানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনে যাতে ভোটার আর ভোট দিতে না পারে। আগে মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করত, এখন সরকার পছন্দের ভোটার বেছে নিচ্ছে। জ্ঞানেশ কুমারের মেয়ে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে চাকরি করে। এসআইআর ঘোষণা হওয়ার পরে তাকে নয়ডার জেলা শাসক করে দায়িত্বে বসানো হয়েছে। জ্ঞানেশ কুমার মানে জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনের আধিকারিক। তার যে জামাই মনীষ বানসাল, তাকে সাহারানপুরের ডিএম করে এসআইআর অ্যানাউন্স হওয়ার একদিন পরে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। এটা কাকতালীয় না কোইন্সিডেন্স? পাল্টা আক্রমণ শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতার বক্তব্য, হতাশা থেকেই এই হুঁশিয়ারি। বুঝেছে যন্ত্রণায় আছে, রাতে ঘুমাতে পারছে না, ক্ষমতা হারানোর ভয়ে আছে, ভাইপো জেলে যাবে, সেই আতঙ্কে যন্ত্রণাতে এসব কথা বলছে। অভিযোগ, অনেক বিএলও নাকি এসআইআর এর কাজে যোগ দিচ্ছেন না, তাদের প্রতি ডেডলাইন কাল দুপুর 12টা পর্যন্ত মুখ্য নির্বাচন কমিশনের। সরাসরি চলে যাব, কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, কি তথ্য আছে? বিএলওদের কি ডেডলাইন, কি বলা হচ্ছে? দেখো, দেখা যাচ্ছে যে বুথ লেভেল অফিসার হিসেবে সরকারি আধিকারিকদের জন্য নিয়োগপত্র প্রস্তুত থাকলেও 153 জন বুথ লেভেল অফিসার হিসেবে সরকারি আধিকারিক তারা নিয়োগপত্র নেননি। দেখা যাচ্ছে এই 153 জনই শিক্ষক শিক্ষিকা, এবং যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে এই যে 143 জন যারা বুথ লেভেল অফিসার হিসেবে যোগ দেননি, তারা মূলত মুর্শিদাবাদ, উত্তর কলকাতা এবং কোচবিহার, এই 3 জেলার 143 জন শিক্ষক শিক্ষিকা যারা বুথ লেভেল অফিসার হিসেবে এখনো এসআইআর এর কাজের জন্য যোগ দেননি। আগামীকাল দুপুর 12টার পর তাদের সাসপেন্ডের নির্দেশ দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, এবং নির্দেশ দিয়ে স্পষ্ট জানানো হয়েছে কাল দুপুর 12টার মধ্যে তারা যদি নিয়োগপত্র হাতে না নেন বা কাজে যোগ না দেন, তাহলে ইআরওদের সাসপেন্ড করতেই হবে, এটা বাধ্যতামূলক। এবং শুধু তাই নয়, এই কড়া নির্দেশ আজ যখন জেলা শাসক ইআরওদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করছিলেন, সেই বৈঠকেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলেই কমিশন সূত্রে খবর। বেশ। 2015 সালে ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় চুক্তি হয়, আর তারপরেই ভারতের নাগরিকত্ব পান প্রায় 12,000 মানুষ। তারাই এখন এসআইআর এর আতঙ্কে। পশ্চিমবঙ্গের শেষবার এসআইআর হয়েছিল 2002-এ। তখন তারা ছিলেন বাংলাদেশের অধীনে থাকা ছিটমহলের বাসিন্দা। তারপর 2015-এ ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় চুক্তি হয়। তারপর থেকে তারা ভারতের নাগরিক, ভোটার কার্ড আছে, আধার কার্ডও, নিয়মিত ভোটও দেন। কিন্তু এসআইআর ঘোষণা হতেই ছিটমহলের আকাশে আশঙ্কার মেঘ।
2002-এ কেউই ভারতের ভোটার ছিলেন না। সে সময়ের ভোটার তালিকায় তাদের নাম ছিল না। 2011-এ ভারত এবং বাংলাদেশের সরকার যৌথভাবে একটি সার্ভে করে। সেই সমীক্ষায় কারো নাম উঠেছিল, কারো ওঠেনি। ফলে এসআইআরে দেখানোর মতো কোনো নথি নেই তাদের কাছে। এতেই অনেকে চিন্তায়। 2 বছর সরকারের মনে করেন যৌতুক হিসেবে সার্ভেটা হয়ে গেছে। ওই টাইমে আমরা বাড়ি ছিলাম না, নামটা তুলতে পারিনি। ওটা নিয়ে একটা বিরাট চিন্তাই আছে আর কি। ভোটার কার্ড, আধার কার্ডটা হয়েছে। চিন্তার কারণ আরো রয়েছে। ছিটমহলের মেয়ে, বিয়ে হয়েছে ভারতের মূল ভূখণ্ডে, সেই সূত্রে ভারতের নাগরিক হয়েছেন, কিন্তু এসআইআর হলে কি নথি দেবেন এ নিয়েও চিন্তায়। যদি মূল ভূখণ্ডের মতো আমাদেরকে এসআইআর করা হয়, তাহলে আমরা এই ক্ষেত্রে তো কোনো কিছু ডকুমেন্টস দেখাইতেই পারবো না। আমাদের কোনো কিছু নাই। গভর্নমেন্ট আমাদেরকে ভোটার কার্ড দিল, এবার গভর্নমেন্ট বলছে এই ভোটার কার্ড তোমার আসল কিনা তোমরা প্রমাণ করো। আমাদের প্রমাণ করার সাধ্য নেই। 11-র আগে বা 15-র আগে যে সমস্ত মেয়েদের বিয়ে হয়ে গেছে তাদের নাম উঠানো হয় নাই, তাদের ক্ষেত্রে গভর্নমেন্ট কি করবে? এই বিষয়গুলো নিয়ে আমরা একদম প্রচন্ড আতঙ্কিতর মধ্যে আছি। ছিটমহলের 12,000 বাসিন্দা এসআইআর নিয়ে উদ্বেগে। এ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিক নির্বাচন কমিশন, দাবি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। 2015 সালের 1 আগস্ট থেকে তারা ভারতীয় নাগরিক হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং তারপরেই তাদের ভোটার তালিকায় নাম ওঠে। এবার তাদের ক্ষেত্রে কি হবে, নির্বাচন কমিশন কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার করে অন্ততপক্ষে রাজনৈতিক দলগুলোকে কিছু বলেছে বলে আমার জানা নেই। আর যেহেতু এই সমস্যাটা শুধুমাত্র কুচবিহার জেলা এবং জলপাইগুড়ির একটা সামান্য অংশে, যারা গঙ্গার উপরে রাজনীতি করেন তাদের এই ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা আছে কিনা সেটাও আমি বলতে পারবো না। সংশোধনী আইনে যদি ছিটমহলের বাস হতে পারে, ইতিমধ্যে এরকম সবখানে ক্যাম্প হয়ে গেছে ইতিমধ্যে, সে আবেদনপত্রটা যদি ওরা সেখানে দেখায়, সেই ক্ষেত্রে তাদের নাম অন্তর্ভুক্ত, তাদের কোনো চিন্তার কারণ। নিউজ 18 বাংলা। এই কোচবিহারেরই খাপাইডাঙ্গা, সেখানে 500 জনের নাম বাদ। 2024 সালেও যারা ভোট দিয়েছেন তাদের নাম নেই। 2024 সালেও যারা ভোট দিয়েছেন লোকসভা নির্বাচনে তাদের নাম দেখা যাচ্ছে না। 500 জনের নাম বাদ ভোটার তালিকা থেকে। খাপাইডাঙ্গার 303 নম্বর বুথে চাঞ্চল্য। 2002-এর তালিকায় 770 জনের নাম ছিল বলে দাবি, এখন তালিকায় 140 নাম থাকার দাবি ভোটারদের। জেলা শাসকের দফতরে অভিযোগ ভোটারদের। আমার নামে নাই, শুনলাম আমার বলে নামে নাই। আমার তো ঠাকুরদা পর্যন্ত এখানে বাপ ঠাকুরদা ভোট দিছে, আর আমরাও ভোট দিতে দিচ্ছে। বর্তমানে আমার ভোটে নাম নাই। 2002 সালে যে ভোটার লিস্ট, হ্যাঁ ওর নাম আছে ওখানে। হ্যাঁ বর্তমানে নাই, নতুন যে একটা লিস্ট বাড়িয়েছে। হ্যাঁ দিয়েছি, ভোট দিয়েছি। খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায়, বিশেষ করে এই 2 নম্বর বুথ, যখন ভোটার তালিকা ওখানে ছিল তখন ছিল প্রায় 770 জনের মতো নাম। কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করলাম এসআইআর করার প্রাক মুহূর্তে আমরা যে লিস্ট পেলাম তাতে দেখলাম 140 জনের নাম। এটা পরিকল্পিত, এটা একদম কোনো ইয়ের মধ্যে কারণ না। কারণ যেহেতু এই বুথটা প্রায় 250-300 মধ্যে লিডার পায় প্রতিবারে, সেহেতু এই লিডটাই মানে এই বুথটাই বাদ দিয়ে প্রক্রিয়া। আর আলিপুরদুয়ারে দেখুন, যার কাঁধে দায়িত্ব সমীক্ষার, সেই বুথ লেভেল অফিসার, তাঁরই বাবা, দাদা, মা, কারো নাম নেই ভোটার তালিকায়। 2002 সালে বলা হচ্ছে 2002 সালের ভোটার তালিকার একটা পাতা ডাউনলোডই হয়নি, আপলোডই হয়নি। সে আপলোড না হওয়াতেই হাফিস তালিকার একাংশ, এক বুথের কয়েকশো ভোটারের নাম বাদ। আর বিএলওরও পরিবারের নাম বাদ। এসআইআর শুরু হওয়ার আতঙ্কে আলিপুরদুয়ারের মাঝের ডাবড়ির ভোটাররা। কালচিনি বিধানসভার 274 নম্বর বুথেও আতঙ্ক। অনলাইন করার সময় আমাদের লিস্টটা অনলাইন করার সময় ছেড়ে দিছে, হয়ে গেছে বলে, বাগান হয়ে গেছে বলে 2 পার্ট ছিল, আর এক পার্ট করছে, এক পার্টটা করে নাই। ওইখানে আমার ঘাটতে গিয়ে ওই রকম কেসটা পাচ্ছি আর কি। 2002-এ এই বুথের নাম্বার ছিল 226। গত 23 বছরে নাকি বারবার বুথ নাম্বার বদল হয়েছে। পোর্টালে নাম তোলার সময় 2002-এর তালিকা থেকে বাদ। আশঙ্কায়
নাম বাদ যাওয়া ভোটার থেকে বিএলও। আমাদের বাগানে তো দুইটা পার্ট আছে, একটা পার্টের তো সম্পূর্ণ নাম আছে সবারই, কিন্তু একটা পার্টে মানে নামই নাই কারো, পুরো বুথেরই নাম নাই। 226-এ 2002 লিস্টে সবারই নাম আছে, কিন্তু 227-এ মানে নাম নাই। কতজনের এরকম লিস্টে নাম নেই? পুরো পার্টেরই নাম নেই, মানে গোটা লিস্টটাই হাফিস হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিসিং হয়ে গেছে। এখন তো উপর মহলে ওইভাবে কথা বলতে লাগবে, না হলে তো মানে আমাদের মুশকিল হয়ে যাবে। মানে এখানকার লোকদের যদি ভোটার কার্ডে নামে না থাকে তাহলে ওরা কি করবে? সেখানে আপনারাও একটু ভয়ে আছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, তো ভয় তো লাগবেই। 2002-এর তালিকায় দেখা যাচ্ছে কারো নাম নেই। জানি না, আমরা তো 2004-এও ইলেকশন হয়েছে, তাও ভোট দিয়েছি, সবটাই ভোট দিয়েছি। এসআইআর হচ্ছে 2002-এ যাদের নাম আছে তাদেরকে রাখবে, তারপরে বাড়বে, এরকম একটা ব্যাপার আছে? না না, কাছাড় তো কোনো ব্যাপারে না, আমরা তো এখানকার বাসিন্দা, স্থায়ী বাসিন্দা। এই যে নাম নেই, এটা নিয়ে কি আতঙ্কিত আছেন আপনারা? হ্যাঁ, আতঙ্কিত আছি। কেন নাম নেই? এতদিন থেকে নাম ছিল, এখন নাম নেই হঠাৎ, এটা কি হইতে পারে? আপনি শিওর যে এই এলাকার মানুষ 2002-এর আগে থেকে ভোট দিচ্ছে? হ্যাঁ, আমি পঞ্চায়েত তো। কত সনে পঞ্চায়েত ছিলেন? 1998। প্রশাসনের কাছে কিছু আবেদন জানাতে চান? হ্যাঁ, ভিডিওর কাছে যাব। আর যিনি বুথ লেভেল অফিসার, তাঁরই মা বাবা দাদার নাম নেই। দেখুন কি বলছেন তিনি। 2002-এর লিস্টে আপনার বাড়ির সবার নাম আছে? না, নাম নেই, মা বাবার নাম নেই, দাদারও নাম নেই। কেন নাম নেই? কেন এটা তো আমি কি করে বলতে পারবো, পুরো লিস্টই নাই, লিস্টেই তো নাই 2002-এর। আমরা ভেবেছি তাদের কথা, এসআইআর তো হয়েছে, কিন্তু অনাথ আশ্রমে যারা আছে তাদের ভোটার তালিকা, তাদের এসআইআর, তাদের পরিচয়পত্র, তাদের ঠিকানা কি হবে? কেউ ছোটবেলায় মা বাবাকে হারিয়েছে, কাউকে কুড়িয়ে পাওয়া, কারো আবার মা বাবার সঙ্গে যোগাযোগই নেই। সকলেরই ঠিকানা অনাথ আশ্রম। তাদের মধ্যে অনেকেই সদ্য 18, ভোটার তালিকায় নাম তুলবেন, কিন্তু কিভাবে? এ নিয়েই বাড়ছে চিন্তা, কারণ পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু করেছে নির্বাচন কমিশন। এর আগে শেষবার এসআইআর হয়েছিল 2002 সালে। সেই তালিকায় নিজের নাম থাকলে অথবা মা বাবার মধ্যে কারো নাম থাকলেই হবে, তাহলে আর কোনো নথির প্রয়োজন নেই। অনাথ আশ্রমের আবাসিকদের বক্তব্য, তারা তো অনেকেই মা বাবার পরিচয়ই জানেন না, তাহলে তাদের নাম 2002 সালের ভোটার তালিকায় ছিল কিনা কিভাবে জানবেন? সেক্ষেত্রে কিভাবে ভোটার লিস্টে নাম উঠবে, কিভাবেই বা ভোট দেবেন? আমি ছোটবেলা থেকেই রিফিউজি মানুষ হয়েছি, আমি তো জানি না, মানে আমার মা বাবার পরিচয় নেই, ছোটবেলা থেকে এখানেই এসেছি। আমার ভোট দেওয়ার ইচ্ছা আছে, কিন্তু আমার যেহেতু পরিচয় নেই কিভাবে দিতে পারবো, বা আমার পরিচয় সেরকম নেই বলে তার জন্য ভোটের তালিকায় যে নামটা তুলতে হবে, এবং আমার যেহেতু 18 বছর হয়ে গেছে, নাম তো তুলতেই হবে, সংবিধান অনুসারে এটা তো নিয়ম। কিন্তু আমি যেহেতু অনাথ আশ্রমে আছি, আর নতুন নিয়ম হয়েছে যে 2002 সালে বাবা মায়ের নাম আছে কিনা, সেটা থাকলে তবেই নাম তুলতে পারবো। সেইটার বিষয়ে তো আমার সঠিকভাবে জানা নেই, তাই এটা তো অবশ্যই আমার জন্য একটু চিন্তার বিষয় যে নাম উঠবে কিনা আমার। কেউ থাকেন অনাথ আশ্রমে, কেউ থাকেন রেড লাইট এলাকায়, কারো আবার কেয়ার অফ ফুটপাথ, কেউ হয়তো ভবঘুরে, ঠিকানা বলতে নাইট শেল্টার। প্রত্যেকের মনেই প্রশ্ন, এসআইআরে কি হবে? তাদের নাম কি ভোটার লিস্টে উঠবে, নাকি ভোট দিতে পারবেন না? এরকম আরও অনেক বাচ্চা আছে, তাদের পরিচয় নেই, তাদেরকে পুলিশ বা কোনো জায়গা থেকে এখানে অ্যাডমিশন করিয়ে দিয়ে গেছেন, নামটাও আমরা দিয়েছি এখান থেকে। তাদের বাবা মা কোনো পরিচয় নেই আমাদের কাছে, না যা নিয়ম করেছে এসআইআর, সেখানে তো এদের কোনো পরিচিতি নেই, তো এদের ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, ওদের তো কিছুই নেই, মা বাবারই নাম দেওয়া নেই কিছু, ওদেরই নাম আমরা দিয়েছি, ওদেরই ঠিকানা আমরা দিয়েছি, তা এদের ব্যাকগ্রাউন্ড কোনো রেকর্ডই নেই আমাদের কাছে। অর্থাৎ এদের কি হবে, কমিশনকে চিন্তা ভাবনা করা উচিত। জনগণের যে একটা ক্ষোভের জায়গা, জনগণের যে একটা দুশ্চিন্তা, তাদের কপালে যে ভাঁজ পড়েছে, সেইটা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস দৃষ্টি আকর্ষণ করছে। কিসের হারার ভয়? যে আপনি এখানে বাংলাদেশি বলছেন,
বিহারেও বললেন, কিন্তু ভূগোলটা দেখে দেখা যাচ্ছে যে বাংলাদেশ না হয় আমাদের সঙ্গে বর্ডার আছে, কিন্তু বাংলাদেশ অন্যান্য রাজ্যের সঙ্গে নর্থ ইস্টে উত্তর পূর্ব ভারতে আছে, সেইখানে কিন্তু এসআইআর হচ্ছে না। নিউজ 18 বাংলা। চাঁচলে ভোটার তালিকায় গরমিল, জীবিতকে মৃত দেখিয়ে নাম বাদ, নামের পাশে লেখা আছে ডিলিটেড। চাঁচলের ভোটার তালিকায় গরমিল, জীবিতকে মৃত দেখিয়ে নাম বাদ, জীবিতের নামের পাশে ডিলিটেড। অভিযোগ মালদার চাঁচলের বাসিন্দা শ্যামল দাসের। কমিশনে লিখিত অভিযোগ শ্যামল দাসের। ভোটার তালিকায় গরমিলে রাজনৈতিক তরজা। 3-4 দিন আগে আমাদের পাড়ার একজন দেখে বলল তোমার 25-এ নাম নাই। নাম আমার ছিল ভোটে 24-এ। তখন ডিলিট দেখাচ্ছিল না, এখন ডিলিট দেখাচ্ছে। কেন হলো এমনটা? আমার বাবা মারা গেছিল, বাবার নাম না কাটতে ছেড়ে আমার নাম কেটে দিয়েছে। অভিযোগ করেছেন কোথাও? হ্যাঁ, অনলাইনে করেছি। ইলেকশন কমিশনের? কি চাইছেন এখন আপনি? আমার নামটা সংশোধন করা হোক, আমার নাম তোলা হোক ভোটে। ভোটার লিস্টে কারচুপি করা, ভোটার লিস্টে গড়মিল করা, এভাবেই তো তৃণমূল জিতছে। বেছে বেছে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, এটাই তৃণমূলের কাজ। ষড়যন্ত্র, কোথায় কাকে অবৈধ ভোটারকে ঢুকাবে, মৃত ভোটারকে ঢুকাবে, এবং যিনি জীবিত আছেন তার ভোটার লিস্ট থেকে নাম কেটে দাও। ভোটার যে ফেক কাজ চলছে এটা আমরা বুঝতে পারছি। ইলেকশন কমিশনকে দিয়ে যেভাবে কেন্দ্রীয় সরকার যে প্ল্যানিং করছে তড়িঘড়ি করে শর্ট টাইমে ভোটের আগে মুহূর্তে, এটা ওদের যে উদ্দেশ্য পরিণত, ওদের যে বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড, তার প্রমাণ আমরা পেয়ে যাচ্ছি। আমরা দলীয়ভাবে কোর্টে যাব। বাগডোগরায় জাল নথিপত্রের ঘাঁটি, মিলিটারি ইন্টেলিজেন্স এবং পুলিশের হানা। বিস্তারিত জানবো, বাগডোগরা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, এর আগেও তো আমরা দেখেছি শিলিগুড়ি থেকে এরকম জাল নথিপত্র বানানোর চক্র কাজ করছিল, আবার এখানে দেখো একেবারে সেই সূত্র ধরেই কিন্তু এবার বাগডোগরার পুটিমারিতে হানা দেয় মিলিটারি ইন্টেলিজেন্স এবং ডিটেকটিভ ডিপার্টমেন্ট। তুমি যে কথা বলছিলে, তো খড়িবাড়িতে এই জাল জন্ম মৃত্যু চক্রের হদিশ উঠে আসে এবং তারপরেই দুজনকে গ্রেপ্তার করা হয় এবং সেই সূত্র ধরেই এবার পুটিমারিতে হানা, এবং যেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে শুধু জন্ম মৃত্যু সার্টিফিকেট নয়, সেখান থেকে কিন্তু একাধিক পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড এবং এমনকি প্রচুর নথিপত্র কিন্তু উদ্ধার করা হয়েছে। আর যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি কিন্তু প্রায় 10 বছর আগে এই জাল নথিপত্রের দায়ে একবার গ্রেপ্তারও হয়েছিলেন। পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি, 2007 সাল থেকে তিনি তার জাল চক্রের হদিশ, তার জাল চক্রের কারবার কিন্তু ছড়িয়ে ফেলছিলেন এবং বিভিন্ন সরকারি দেখো বাগডোগরার পুটিমারিরই বাসিন্দা এই যুবক, এবং এই যুবক এর আগেও পুলিশের জালে গ্রেপ্তার হয়েছিলেন। লালন কুমার ওঝা বাড়িতে একবারে ডেরা বেঁধে তার এই জাল কাগজপত্র নথিপত্রের একবারে ডেরা কিন্তু তিনি চালাতেন। প্রচুর বিদেশি মানুষ তার এখানে আসা যাওয়া করতো বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। বাংলাদেশ, ভুটান এবং নেপালের প্রচুর নাগরিক মাঝে মাঝে তার বাড়ির পাশাপাশি ঘোরাফেরা করতো এবং গোয়েন্দা দপ্তর বেশ কিছুদিন ধরে তাকে সন্দেহ বাবদ তার জায়গায় হানা মারে এবং তারপরেই কিন্তু এই ডেরার হদিশ পায় এবং আজ তাকে শিলিগুড়ি, আগামীকাল তাকে শিলিগুড়ি মহকুমাতে তুলে এই খড়িবাড়ি কাণ্ডের সঙ্গে তার কোনো সংযোগ রয়েছে কিনা সে বিষয়ে কিন্তু নিশ্চিত করতে এই তদন্ত শুরু করেছে তদন্তকারীরা।